স্বাগত। খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। আগামী অর্থবছরের স্বর্ণ আমদানিতে শুল্ক কমানো হলো, চোরাচালানি বাড়ার আশঙ্কা করছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এজন্য স্বর্ণের ওপর শুল্ক না কমানোর সুপারিশ করেছে সংস্থাটি। জাতীয় রাজস্ব বোর্ডের এক প্রাক বাজেট আলোচনায় স্বর্ণের ওপর শুল্ক না কমানোর লিখিত সুপারিশ জমা দিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক। আজ আমাদের আলোচনার বিষয় স্বর্ণ আমদানিতে শুল্ক। এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির সভাপতি কাজী সিরাজুল ইসলাম এবং বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য আব্দুল মান্নান পাটোয়ারি। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের। কাজী সিরাজুল ইসলাম, এই যে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর থেকে যে সুপারিশটি করা হয়েছে, এটা আমরা একটু ব্যাকগ্রাউন্ডটা জানতে চাই যে কতটুকু স্বর্ণ আসলে আমদানি হয় বৈধ পথে, যেটাতে শুল্ক সরকার পায়? সরকার আসলে একটা বিগ জিরো পায়, বুঝতে পারছেন? সরকার একটা বিগ জিরো পায়, ফুটা পয়সাও পায় না। ব্যাপার হলো যে আপনি শুল্ক যত বাড়াবেন এক পয়সাকে ইম্পোর্ট করবে না। এবং আমরা গত বছর ব্ল্যাকে দেখছিলাম যে ব্ল্যাকে বাণিজ্যমন্ত্রী ব্ল্যাকে বলছিলেন কোটি কোটি টাকার জিনিস আসে, বিদেশে চলে যাবো, সেটা একটা সেন্টার হিসেবে ওরা ইউজ করে। তো যাই আসুক, তাও গোপনে গোপনে আসে, টুকটাক আসে। তাছাড়া আপনি জানেন তো আমাদের দেশ দুর্নীতি তো আপনি জানেন কীরকম আছে, র্যাম্প্যান্ট দুর্নীতি আছে, তাই না? এটা পৃথিবীর সব দেশে আছে, তবে কম আর বেশি। কিন্তু আমরা আর কমাতে পারছি না, আমাদের এটা বেড়েই যাচ্ছে দিন দিন। তো সেখানে কিছু স্বর্ণ আসে। এখন স্বর্ণের দাম যদি আপনার ব্ল্যাকে আসে, তাহলে তো সোনার দাম কমবে। আর যদি লিগেলি আসে, যদি রেট বাড়ান, তাহলে স্বর্ণের দাম তো মানে বাড়বে। সুতরাং সোনা তো কেউ ইম্পোর্ট করবে না। আমি পার্লামেন্টের এমপি ছিলাম 2 বার। আমি অনেক কষ্টে 10 কেজি করে আবার সোনা আনতে পারবে একজন, এরকম পারমিশন করাইছিলাম। হ্যাঁ, একটা লোকও ইম্পোর্ট করে নাই, বিশ্বাস করেন, একটা লোক ইম্পোর্ট করে নাই। সমস্যা হলো যে সোনার সম্বন্ধে কাস্টম এবং বিশেষ করে এনবিআর পুরা গ্রুপ এবং জনগণের মধ্যেও এবং সমস্ত অফিসিয়াল গ্রুপের মধ্যে সোনা শুনলেই, আমাদের জুয়েলার্সের কথা শুনলেই তাদের একটা অ্যালার্জি থাকে যে কিছু একটা নিশ্চয়ই এরা খারাপ করছে, নিশ্চয়ই দুর্নীতি করতেছে, নিশ্চয়ই কোটি কোটি টাকা সোনা লোপাট করতেছে, এরকম একটা ভাব, একটা নেগেটিভ অ্যাটিটিউড আছে সোনার মধ্যে যারা ব্যবসা বাণিজ্য করি। আমি তো 50 বছর এই ট্রেডে, আমি বলে দিতে পারি চেহারা দেখলে। এটা সেই জন্য এরা যে বলছে যে এরা সুপারিশ করছে যে শুল্ক মানে কমালে আরও না শুল্ক বাড়াবে, এই জন্যই যে যাতে স্মাগল না হয়। আসলে তো ওনারও শুল্ক বাড়াই আর স্মাগল করা উৎসাহিত করতে, আসলে ইন ডিসগাইজ উৎসাহিতই হবে। মান্নান সাহেব, আপনার কাছে একটু জানতে চাই যে রাজস্ব বোর্ড এগুলি অনেক আগের থেকেই সিদ্ধান্ত নিচ্ছেন। আমি যেটি একটু আগেই বলছিলাম যে বাণিজ্যমন্ত্রী গত বছরই পার্লামেন্টে বলছিলেন যে তার আগের, অর্থাৎ 2014 সাল পর্যন্ত 5 বছরের হিসাব উনি দিয়েছেন পার্লামেন্টে, যেখানে আসলে বৈধ পথে কোনো স্বর্ণই আসেনি। এটা সিরাজ সাহেবও বলছিলেন যে এটা জিরো। এরকম একটা অবস্থায় বাংলাদেশে কিন্তু আমরা স্বর্ণ চোরাচালানের রুট হিসেবে ব্যবহার হয়, এটা আমরা মাঝে মধ্যেই স্বর্ণ, এটা এখন আর কেজিতে না, মনে টনে আসা শুরু হয়ে গেছে স্বর্ণ। এটা আসলে কোরিলেশনটা কি? শুল্কায়নের সঙ্গে বৈধ পথে স্বর্ণ আনার ব্যাপারটা কিরকম হওয়া প্রয়োজন মনে করেন? আসলে স্বর্ণের বিষয়টা উনি যেভাবে বললেন, এটা ঠিকই। ইতিপূর্বে বারবারই সুযোগ দেওয়া হয়েছিল যে প্রথমে 2.5 কেজি, 5 কেজি, 10 কেজি পর্যন্ত একজন যাত্রী যখন বিদেশ থেকে আসবেন, তিনি তখন কিন্তু অত্যন্ত নমিনাল শুল্ক, ফিক্সড একটা, যে প্রতি তোলাতে একটা। এখন যেমন আপনার আগে একটা বলিনি, প্রতি তোলাতে একটা মিনিমাম শুল্ক ধরে বলার সুযোগ দেওয়া ছিল। কিন্তু তখনও দেখা যেত যে কেউ বৈধভাবে এসে যে আমি এত কেজি স্বর্ণ নিয়ে এসেছি, আমি ট্যাক্স দিতে চাই, এরকম কোনো অ্যাপ্রোচ কখনো আমি নিজে একসময় বিমানবন্দরে কাজ করেছি, বা পরবর্তীকালে আমাদের কলিগরা কাজ করেছে, জেনেছি, দেখেছি, কেউ স্বেচ্ছায় এসে বলে না যে আমি 5 কেজি স্বর্ণ নিয়ে আসলাম, আমি ট্যাক্স দিতে চাই। এই ধরনের ঘোষণা খুব কম লোকেই দেয়। ফলে দেখা গেলো যে খুব একটা বেশি ফলপ্রসূ হচ্ছে না। বর্তমানে যে আমাদের ব্যাগেজ রুল আছে, সেখানেও কিন্তু খুবই নমিনাল, অর্থাৎ আপনি 11.664 গ্রাম স্বর্ণ যদি আনেন, 200 গ্রাম পর্যন্ত আপনি আনতে পারেন বার। সেটা আপনি এসে যখন কাস্টমসের কাছে ডিক্লেয়ার করবেন যে আমার কাছে 200 গ্রাম স্বর্ণের বার আছে, আমি ট্যাক্স দিতে চাই, তখন কিন্তু আপনাকে 100 প্রতি 11.664 যেটা, সেটার উপর 150 টাকা, প্রতি এক ভরি, এক ভরি, হ্যাঁ, এক ভরি 150 টাকা। 100 বছর বাড়ছে, 3000 হয়েছে এখন 3000। এখন হ্যাঁ, সেটা আগে ছিল আর কি, 150 টাকা। তখনও কিন্তু কেউ আসতো না। কিন্তু এখন যখন দেখা গেল যে শুল্ক কমানোর পরেও আসে না, তখন স্বাভাবিকভাবে এনবিআর এটাকে আর এনকারেজ করার কোনো লক্ষণ দেখে নেই, যার ফলে এটাকে তারা বাড়িয়ে দিচ্ছে। যে বাড়ালেও আসে না,
কমালেও আসে না। তো এখন যে কমানোর কথা হয়তো প্রস্তাব আসছে, কিন্তু কমালে কি খুব বেশি স্বর্ণ আমদানি হবে সেরকম লক্ষণ কিন্তু অতীতে অভিজ্ঞতা থেকে দেখা যায় নাই। স্বর্ণ যারা নিয়ে আসে তারা কেন জানি আমি জানি না, ঐতিহাসিকভাবে দেখা গেছে যে ওরা ট্যাক্স না দিয়ে এটাকে লুকিয়ে চাপিয়ে নিয়ে আসতে পারলে বা কোনোভাবে ট্যাক্স, যে নমিনাল ট্যাক্স হলো সেটাকেও ফাঁকি দেওয়ার একটা প্রবণতা তাদের বিদ্যমান থাকে এবং কিন্তু সেভাবে তারা নিয়ে এই আসার চেষ্টা করে। ব্যবসাটা বলা যায় যে একটা অত্যন্ত পুরনো ব্যবসা। মানুষের ইতিহাসের সঙ্গেই কিন্তু যখন থেকে স্বর্ণ ব্যবহার শুরু হয়েছে তখন থেকে এই ব্যবসাটা আছে, এবং বাংলাদেশেও যেহেতু এটি মানুষের প্রায় বলা যায় যে উৎসবের সঙ্গে সরাসরি সম্পৃক্ত, এবং এটার ব্যবহার অনেক। আমরা পুরো মার্কেটটা জানি না, তবে আমি যতটুকু আজকে দেখছিলাম তাতে মাসে অন্তত 2000 থেকে 2500 ভরি স্বর্ণের হাত বদল হয়, বেচাকেনা হয়, সেটা পুরনো স্বর্ণ এবং নতুন স্বর্ণ মিলে। তো এই ক্ষেত্রে এটা সরকারের জন্য তো একটা অপরচুনিটি, কোনো একটা জায়গায় নিশ্চয়ই এটা ব্যবসায়ীদের সঙ্গে বসে ঠিক করা। আমরা কিন্তু গত এই পুরো সময়টাই, গত 45 বছরেও বাংলাদেশ সরকারের, আমরা কিন্তু এটার কোনো কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচ দেখিনি যে কি করলে পরে ঠিক আছে যে আমরা অন্তত এটাকে একটা খাতাপত্রে নিয়ে আসতে পারবো, সেই ব্যবস্থাটা করার জন্য কোনো উদ্যোগ। এটা আপনার কথা ঠিকই আছে। এখন যে আমাদের দেশে স্বর্ণ আমদানির যে সুযোগ ইতিপূর্বে দেওয়া ছিল সেটা শুধু ব্যাগেজগুলির আওতায়, অর্থাৎ প্যাসেঞ্জার যখন আসবে সাথে করে নিয়ে আসবে, এই সুযোগটাকে তখন অনেকে অপব্যবহার করে। সে এনে ভাবে যদি আমি না বলে চলে যেতে পারি তাহলে আমার এইখানে আমি ট্যাক্সটা ফাঁকি দিতে পারি, আমি অনেক বেশি লাভবান হব। স্বর্ণ আমদানির জন্য কখনোই বাংলাদেশে কিন্তু বাণিজ্যিকভাবে স্বর্ণ আমদানির কোনো প্রভিশন ছিল না, ইতিপূর্বে ছিল না, কখনোই ছিল না। এখন যদি আপনি যেটা বলছেন এরকম যদি সরকার ভাবে এবং আমাদের যে যারা জুয়েলারি অ্যাসোসিয়েশন আছে ওনারা যদি মনে করে যে না, আমদানি নীতিতে স্বর্ণ একটা নির্দিষ্ট পরিমাণ স্বর্ণ আমদানি করতে পারবেন ওপেনিং এলসি, তাহলে সেটা কাগজপত্রে হিসাবের মাধ্যমে আসবে এবং সেটার উপর যদি একটা ট্যাক্স নির্ধারণ করা হয় তাহলে সে ট্যাক্স দিয়ে পণ্য খালাস হবে। সেই ক্ষেত্রে আর কিন্তু আপনার এইভাবে ফাঁকি দিয়ে বা কাউকে লুকিয়ে চাপিয়ে চলে যাওয়ার কোনো সুযোগ থাকবে না, কারণ তিনি এলসি করে বৈধভাবে ঘোষণা দিয়েই স্বর্ণ আমদানি করবেন এবং সেই স্বর্ণের উপর যে নির্ধারিত ট্যাক্স থাকবে সরকারের সেটা পরিশোধ করে তিনি স্বর্ণ খালাস করবেন। এই প্রক্রিয়া ছাড়া বর্তমান যে প্রক্রিয়া আছে অর্থাৎ ব্যাগেজগুলির আওতায় স্বর্ণ নিয়ে আসা 200 গ্রাম বা সেই ক্ষেত্রে কিন্তু আপনি যতই ট্যাক্স কমান বা বাড়ান, কিন্তু ওই আমি আমার অতীত অভিজ্ঞতা থেকে দেখেছি এবং উনিও বলেছেন যে কখনোই এই ক্ষেত্রে কেউ ঘোষণা দিয়ে ট্যাক্স দিতে আসে না। সুতরাং এইভাবে আপনি বিমানবন্দরের মাধ্যমে বা যাত্রীদের মাধ্যমে স্বর্ণ নিয়ে আসা, এখান থেকে কখনোই ট্যাক্স কমাইলেও কোনো বেশি ট্যাক্স পাওয়া যাবে না, বাড়াইলেও তো আর পাওয়াই যাবে না, সেটা ঠিক। কিন্তু স্বর্ণের ক্ষেত্রে যদি দেশের চাহিদা মিটাতে হয় এবং স্বর্ণ অলংকার তৈরি করে রপ্তানি করতে হয় তাহলে কিন্তু বৈধভাবে অর্থাৎ আপনার এলসি মাধ্যমে স্বর্ণ আমদানি নীতিতে সেই সুযোগ করে দিতে হবে এবং এটার জন্য যে নির্ধারিত শুল্ক সেটা নির্ধারণ করে দিবে, তা পরিশোধ করে স্বর্ণ আমদানি করলে সে স্বচ্ছতার মাধ্যমে আমদানি হবে এবং সেই ক্ষেত্রেই একমাত্র এটা সম্ভব। কাজী সিরাজুল ইসলাম, এই ক্ষেত্রে আসলে একটা কোনো ব্যবস্থা তো আমাদের খুঁজে বের করতে হবে, কারণ এটা এমন না যে খুব ছোট মার্কেট, এটা অনেক বড় মার্কেট। আমাদের বড় দেশ হয়েছে ভারত, তো চায়নার পরে ভারতের স্থান। সারা দেশে যে এক্সপোর্ট হয় ভারতও 20,000 কোটি টাকা এক্সপোর্ট করে, চায়না করে প্রায় 40,000 কোটি টাকা। চায়না কিন্তু বিগেস্ট মার্কেট। আমরা জানতাম যে ভারতই বোধহয় সবচেয়ে বড় জুয়েলারি, কিন্তু না। স্ট্যাটিস্টিক দেখলাম আমরা আপনাদের এই কাস্টমের একটা মিটিংয়ে যে দেখলাম, ওরা বললেন যে না, চায়না হলো সবচেয়ে এক্সপোর্ট বেশি করে। তো এখন যেটা যদি আমাদের ইন্ডিয়ার মতো করা হয়, ইন্ডিয়াতে 2টা ব্যাংকে পারমিশন দেওয়া হয়েছে যে আপনারা ইম্পোর্ট করে আনলে যেসব দোকানদাররা বা যেগুলো ফার্মগুলো রয়েছে তারা এক্সপোর্ট করার জন্য, যদি আমি 200 ভরি সোনা নিয়ে 200 ভরি এক্সপোর্ট করা হলে সেটা চেক করে তারপর আবার সোনা দেয়, মানে ব্যাক টু ব্যাক একটা ট্যাক্স নেয়। আর দোকানদাররাও তাই। দোকানদার আমি হয়তো 100 ভরি আনলাম কি 50 ভরি আনলাম, আমি ওটা আনলে আমি যে ইউটিলাইজ হয়েছে কিনা, ওটা যদি ইনকাম ট্যাক্সের খাতাপত্র আমরা ইউজ করছি কিনা সেটা দেখার পরে আবার দেয়। এভাবে দেয়। সেভাবে তো আমরা বলেছি অনেকবারই, কিন্তু আমাদের এখানে সেভাবে দেয় না। আমরা তো 50 বছর ধরে দেখতেছি এই আপনার এক্সপোর্ট প্রমোশন ব্যুরো আমাদেরকে না হলেও 20 বার ডাকছে, তা আমি আর পরে আর যেতাম না, ভাই খেলে যে কোনো লাভ নেই। কারণ র ম্যাটেরিয়ালস এর যদি নিরাপত্তা বা নিশ্চয়তা না পাওয়া যায়, গার্মেন্টের মতো করা যেতে পারে। গার্মেন্টে কি হয়, ওরা ধরেন আমাদের কাপড় আনা হয় একটা সরকারি সুপারভিশন থাকে, সেটা অবশ্য সোনা তো ওরকম রাখা যাবে না, কারণ সোনা তো একটা আলাদা জিনিস, কাপড়ের মধ্যে তো রাখা যাবে না। তো সেইটা হয়তো ব্যাংকেই রাখা যেতে পারে।
যে আমরা এক্সপোর্টের অর্ডার পেলাম, তখন ওরা সোনা দিল, আবার যখন আমরা বিল পেলাম তখন সরকার টাকা পেমেন্ট দিলাম। গার্মেন্টে তো আমরা তাই করি, গার্মেন্টে তো কিন্তু ব্যাংকে দায়িত্ব নেয়। তো সেইভাবে ব্যাংক যদি দায়িত্ব নেয় তাহলে কিন্তু আমাদের এখানে ভালো এক্সপোর্ট হতে পারে। কাজী শহীদুল ইসলাম, আমরা আর যেটা আমি বারবার যেটা আপনারা ওনারা যেটা বলছেন, ওনারা কাস্টমার মানুষ যারা বলছেন যে ট্যাক্স বাড়াবে মানে, কিন্তু ট্যাক্স বাড়ালে তো স্মাগল হয়ে বেশি আসবে। এখন আমি কেন 1 কেজি সোনা আমি 3,000 টাকা পার তোলা দিতে যাব? আমি তো ব্ল্যাকে তো এমনি মার্কেটে সোনা পাওয়া যায়, আর মার্কেটে সোনা পাওয়া যায়। মানুষ তো অনেক চালাক হয়ে গেছে এখন আপনার পিস না, আগে তো পিস ধরে ধরে মানুষ জেলে পড়তো। এখন ওরা কি করে, যে সোনা পায় সেগুলি যারা আমাদের বুলিয়ন মার্কেটে আছে, সেখানে কিন্তু আপনি কোনো বুলিয়ন পাবেন না, এত 10 ভরি কোনো পিস পাবেন না, সব রড পাবেন, সোনার রড। সেগুলো কারা ফেলে, বাইরে থেকে গেলে আসতে পারে, এগুলো অনেক হয়। মানে আমরা যে দোকানদার, আমরা কিন্তু যারা জুয়েলার্সের আমরা যে সমিতির সদস্য, এরা কিন্তু সবাই কিন্তু আমরা রিটেল সেলার। আমরা কিন্তু সোনা কিনে বাইরের থেকে, মানে একটা মার্কেট আছে সোনা, মানে যেটার নাম বুলিয়ন মার্কেট। সেই বুলিয়ন মার্কেটে কিন্তু আমরা সোনা পিস পাই না, অথচ সব সোনা যদি এখানে কিছু সোনা এসে থাকে। একবার আমি তো বলেছিলাম, এবং আমি প্রথম হলে একটা ডিটেলস লেখছিল, আমার ইন্টারভিউ নিয়েছিল, সেখানে কিন্তু সেই জিনিসটা কিন্তু সবাই এস্টাবলিশ হয়ে জানে। আমি বলেছিলাম যে আমাদের বাংলাদেশে যে সোনা আমরা ইউজ করি, আপনি যে প্রশ্ন করেন সোনা কোথায় পান, ইসলাম ভাই, তার 60% সোনা কিন্তু আমরা কিভাবে এটা আসে, এবং পুরোটা একটু আমাদেরও জানা দরকার। একটা বিরতির পরে আপনার কাছে আবার ফিরে আসছি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। খাতুনগঞ্জ থেকে মতিঝিলে নিচেটা দিকে বিরতির পর ফিরে এলাম খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। সিরাজুল ইসলাম, আপনার কাছে আবার আসতে চাই যে এই যে স্বর্ণটা আমরা ব্যবহার করি, সেই স্বর্ণটার উৎসটা কি রকম? নিশ্চয়ই, কারণ স্বর্ণ তো রিসাইকেল হয়, মানুষ 60% সোনা আমরা পাই ওখান থেকে। আচ্ছা, আর 40% বৈধ অবৈধ বলছে, এটা অত ভাঙায় বললাম না, যে বৈধ অবৈধ দুইভাবেই আসে। এই 40%টাই যদি সরকার কোনোভাবে মানে বৈধ, মানে এখন তো কিছু সোনা তো বৈধ আছে। যেমন আপনি হজের সময় আমি দেখেছি, আমি একবার এয়ারপোর্টে ছিলাম একবার কোনো কারণে, তো দেখলাম যে আমাদের কাস্টমাররা খুবই সিম্প্যাথিক, যারা হজের সময় আনে। আপনার এটা বোধহয় 200 গ্রাম নাকি এখন বোধহয় 200 গ্রাম 200 গ্রামে এক ভরিতে 3,000 টাকা ট্যাক্স লাগে। তো 200 গ্রাম 1 গ্রাম মানে 8 ভরি, 200 আর 100 গ্রাম মানে 8 ভরি, আর 16 ভরি। যদি 20 ভরি নিয়ে আসে তো ওনারা আর ওটার মধ্যে আর ওনারা ওই জোরাজুরি করে না, যদি কেউ দেয় দিল না দিলে দেখছে, তাতে অনেক সোনা কিন্তু হাজিরে নিয়ে আসে। হাজিরা বলেই যে স্যার আমি তো 16 ভরি আনতে পারি, স্যার আমি তো আনছি 20 ভরি। আচ্ছা ঠিক আছে, আপনি হজে গেছেন নিয়ে আসছেন বলে দিলে কাস্টমার ছেড়ে দেয়। এভাবে কিছু শোনা আসে, কিছু শোনা আসে। যে আমরা যদি মানব সাহেব একটু করি যে ভ্যাটের একটা ব্যাপার আছে এখানে, এবং ভ্যাটটা আমি যতটুকু দেখি যে এই কালেকশনের ক্ষেত্রে, কারণ স্বর্ণের কিন্তু একমাত্র ভ্যাট থেকেই সরকার টাকা পায়। আমরা যেহেতু দেখি যে বিদেশ থেকে আসার ক্ষেত্রে কোনো টাকা আর্ন করার সুযোগ নাই, সেইটা যথাযথভাবে হচ্ছে কিনা, এটার যে 5% ভ্যাট এখন আছে, সেটি যেহেতু এটা অনেক বাল্ক অ্যামাউন্টে বেচা কেনা হয়, মানুষের ভিতরে কিন্তু প্রবণতা অনেক কম থাকে এবং ফাঁকি দেওয়ার প্রবণতা থাকে অনেক ক্ষেত্রেই। সব জুয়েলারি প্রতিষ্ঠানই কিন্তু রেজিস্টার্ডও না, ফলে এই জিনিসগুলিতে আরো বেশি জোর দেওয়া প্রয়োজন কিনা, রাদার দেন এই ট্যাক্স, মানে ইম্পোর্ট ট্যাক্সটা কিরকম হবে সেটার ক্ষেত্রে। না, আপনি ঠিকই বলেছেন যে ভ্যাটের যা বর্তমানে যে রেট, এটা একটু বেশি মনে হয় যে কাস্টমারদের কাছে, যেটা উনি একটু আগে বললেন, সেজন্য অনেকে এটা দিতে অনীহা প্রকাশ করে। আর এনাদের সমস্যা হলো কোথায়, যারা বড় বড় প্রতিষ্ঠান আছে, যারা ভ্যাটের আওতায় নিবন্ধিত আছে, আনরেজিস্টার্ডও অনেক দোকান থেকে যেতে পারে, ওরা তখন এই ভ্যাটটা তো ওদের যেহেতু কোনো দায় দায়িত্ব নেই, ওরা কম দামে বিক্রি করে ফেলতে পারে, তখন সেটার সাথে ওনাদের একটা সমস্যা হতে পারে। এই জন্য ওনাদের পক্ষে যে সম্পূর্ণ ভ্যাটটা আদায় করতে গিয়ে ওনারা সমস্যা পড়তেছেন। কিন্তু এখানে কিন্তু আমরা কিন্তু স্বর্ণের দোকানের জন্য কিন্তু ইসিআর দেওয়ার একটা প্রভিশন করা হয়েছিল, এবং তাদেরকে ইসিআর এর মাধ্যমে ক্রয় বিক্রয়ের একটা, ইসিআর এর মাধ্যমে যদি ক্রয় বিক্রয় করে তাহলে কিন্তু উনি যে কাস্টমারকে যখন বিক্রি করবেন, তখন উনি ওনার স্বর্ণের মূল্যের সাথে ভ্যাট অ্যাড করে ইসিআরকে আপনার চালান দিবেন ভোক্তাকে, যে কনজিউমারকে, সেই চালান অনুযায়ী উনি ভ্যাট সহ পেমেন্ট করবেন, উনি ভ্যাটটা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিবেন, ওনার যে মূল্য সেটা উনি গ্রহণ করবেন। বর্তমানে এই সিস্টেমটাই প্রযোজ্য, কিন্তু উনি যেটা বলছেন যে 5% বেশি হয়ে যায়, যেহেতু
অন্য পার্শ্ববর্তী দেশের সাথে কম্পেয়ার করেছেন, 1% করে। হ্যাঁ সেখানে যেহেতু কম পার্সেন্ট, সুতরাং স্বাভাবিকভাবে অনেকেই আমাদের দেশের লোকজন অনেক বিদেশে লোক যায়। ইন্ডিয়াতে চলে তার আগে যেহেতু 200 গ্রাম পর্যন্ত আনার ভবিষ্যতে 3 জন গেলো বা 4 জন গেলো, 200 গ্রাম করে আনলে অনেকেই অনেক অলংকার নিয়ে আসতে পারেন। সেই দিক থেকে ওনারা হয়তো ব্যবসায়িকভাবে ক্ষতি করার সুযোগ আছে। সেই বিবেচনায় আমি মনে করি উনি যেটা বললেন যেটা 3% করে দিলে আমার মনে হয় এটা কমপ্লায়েন্স বাড়বে এবং আপনার ভ্যাটের যে কমে যাওয়ার কোনো সুযোগ নেই। বরং কমপ্লায়েন্স আহরণটা বাড়লে আরো বরং বেশি যাতে টোটাল নিশ্চিত করা যায় সেদিকে জোর দেওয়া বাড়বে বলে আমি মনে করি। আমরা সেটা হচ্ছে যেই জিনিসটা মানে মাঝে মধ্যেই আমরা সবসময় পাজল থাকি যে আসলে এত স্বর্ণ হাত বদল হয়, কিন্তু ওই যে আপনি যেটা বললেন যে 40% এটা আসতেছে, মানুষ কিন্তু বিশেষ করে মহিলারা তারা কিন্তু এটা অনেক সময় সঞ্চয় হিসেবেও স্বর্ণ রেখে দেন। অনেক সঞ্চয়, সেই ক্ষেত্রে কিন্তু একটা বড় অংশই দেখা যায় যে যেই দামে কিনছেন সেই দামে তো আর বিক্রি করতে পারে না, ফলে কারেন্সি ভ্যালু যে আছে অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক দেশে কিন্তু এই গোল্ড বার রেখে দেওয়া যায়, এবং সেটা আমাদের এখানে গোল্ড বারের তো কোনো প্রচলন নাই বা বেচা কেনারও কোনো সুযোগ নেই। না না, এটা ঠিকই বলেছেন আপনি, কিন্তু সত্যি কথা বলতে কি, ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। কে বলছে? রবীন্দ্রনাথ। যে অনেক সময় দেখা যায় যে সত্য যে কাব্য বা যে গল্প তার থেকেও আরো মানে স্ট্রেঞ্জ, মানে আর অদ্ভুত লাগে। সত্যি কথা বলতে কি যে এইটা আপনি বলছেন তো যে পিস কিনতে পারে না, মানে 10 ভরি থাকে না, তারপরেও কত মানুষের কাছে পিস আছে, কি কতভাবে নিয়ে আসছে, অনেক আছে তো অনেকে, এবং সেগুলি তাহলে বুলিয়ান মার্কেটে যায় তো। হ্যাঁ, সে তো বললাম যে 60% সোনা আমরা রিসাইকেল করি, আর 40% সোনা তো বলতে গেলে ইলিগালি আসে। শেষ সাহেব, একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা একটু জানতে চাই যে আপনাদের কোনো পরামর্শ আছে কিনা যেন এই 40%ও বৈধভাবে আনা যায়, এবং যেটি আপনারা বলছিলেন যে ব্যাংকিং চ্যানেলে অথবা এমনকি সরকারিও তো চ্যানেল আছে, টিসিবি ব্যবসা করে নানান পণ্য, সরকার ইচ্ছা তারাও এটা সবই করতে পারে। পারে। সরকার ইচ্ছা করলে যে কোনো দুটো ব্যাংক দিতে পারে, কিংবা কোনো জুয়েলার্স, যেমন আমিন জুয়েলার্স আছে, ভেনাস জুয়েলার্স আছে, আপন জুয়েলার্স আছে, জুয়েলার্স দিলে কোনো সমস্যা নেই। আমরা অথবা আপনি যৌথভাবে জুয়েলার্স সমিতি দিতে পারেন, আমরা ইম্পোর্ট করে আমরা দিতে পারি। কত বড় ইম্পোর্ট আছে, ব্যাংকের থ্রু যদি এলসি হয় তাতে 1 পয়সা ফাঁকি দেওয়ার কোনো রাস্তা নেই। সেখানে ট্যাক্সটা কম দিতে হবে। ট্যাক্সটা কম দিলে তাহলে অবৈধভাবে যে সোনা সেটা মার্কেটে আমাদের দাম কম হলে, অবৈধভাবে সেটার দাম কম থাকবে, তা আমাদের বেশি দামে তো কেউ কিনবে না। সেই জন্যে যেটা অবৈধভাবে আসে সেই দামের সমান অথবা তার থেকে একটু কম না হলে আসলে আপনি কেউ কিনবে না, তো বৈধভাবে তো কেউ সোনা কিনবে না। আচ্ছা, মানে একদম বলা যায় যে কাল্পনিক একটা প্রশ্ন যদি করি যে এই 40%-এর 10%ও যদি দিয়ে দেওয়া হয় যে ঠিক আছে এই 10% প্রথমেই ব্যবসায়ীরা বলবে যে আমরা এটা বৈধ পথে আনবো, কারণ আসলে চাকাটা ঘোরানো প্রয়োজন একটা প্র্যাকটিসের মধ্যে দিয়ে। সরকার যদি আমরা ট্যাক্সটা যদি কমায়, যেটা ইন্ডিয়াতে আছে এখন, কি হচ্ছে জিনিসটা, আমাদের প্রায় 40% বিক্রি কমে গেছে ওই কারণে যে 10 লক্ষ টাকা সোনা কিনলে, আপনাকে বললাম একটু আগে যে 50,000 টাকা লাগে আমাদের বাংলাদেশে, আর 10 লক্ষ সোনা ইন্ডিয়াতে কিনলে লাগে মাত্র 10,000 টাকা। তাহলে দেখেন কত ব্যাস কম। তাহলে সবাই, আপনিও যাবেন যে আমার, এবং 40,000 টাকা হলে আপনি 10,000 টাকা ইন্ডিয়াতে ঘুরে আসতে পারেন। অনেকে অসুখের জন্য যায়, অনেক সে যায় না, সেই জন্য মানুষ কি করছে, অনেকেই দেখা যায়। আর গয়না 200 গ্রাম, যেমন উনি বলেন, ঠিকই বলছেন যে গয়না পরে আসলে কাস্টমার সাথে গয়না তার গলাতে খুলে নেয় না, আইনত খুলে নেয় না, ব্যাগেজ তার সেই সে আর 200 ভরি জায়গায় 300 ভরিও নিয়ে আসতে পারে গলায় পরে। সুতরাং আমি মনে করি যে ইন্ডিয়ার সাথে সবসময় আমাদের খেয়াল করতে হবে যে দেখেন, ইন্ডিয়াতে আমরা লিগেলি বোধহয় 3,000 কোটি টাকা আমরা ইম্পোর্ট করি, কিন্তু আসলে বাস্তবে ইম্পোর্ট হয় কমসে কম 15,000 কোটি টাকা। সেই ইম্পোর্টটা কিভাবে, ওইখানে আমরা খরচা করি, ওইখান থেকে আমরা কিনে নিয়ে আসি, এটা ইম্পোর্ট হলো না? আপনি যদি ইন্ডিয়াতে ঘুরে আসেন, টাকা খরচ করে আসেন, এটা কি ইম্পোর্ট হলো না? কি আমাদের টাকায়? তাহলে আমরাও চাই যে সরকার জিনিসটাকে দৃষ্টি দেক এবং প্র্যাকটিক্যালি। আব্দুল মান্নান পাটোয়ারি, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। যারা দেখছেন, খাতুনগঞ্জ থেকে মতিঝিলে দেখা হবে আবারও একই সময়ে। ভালো।